না রে, এমনটা হয় না। আমি খুব ভালো করেই জানি তুই আমার কথায় রাজি হবি না। দেখ, তুই যদি রাজি না হস তাহলে আমি ভাববো তুই আমাকে ফ্রেন্ড ভাবিস না। কিন্তু আব্বু আম্মু। আর কোনো কিন্তু নয়, আমি সবটা ব্যবস্থা করছি। আর আঙ্কেল আন্টির কথা ভাবতে হবে না, আমি থাকতে ওদের কোনো সমস্যা হবে না। তুই যাওয়ার জন্য রেডি হ। এখন এখানে বসে না থেকে চল বাসায় যাই। বাসায় যাবো মানে? আমি তো বললাম ওই বাসার কখনো না। নিজের বাসায় যাওয়ার মতো পরিস্থিতি এখন আমার নেই। আরে বাবা, আমি আমার বাসায় যেতে বলেছি। আজকে তোকে আব্বুর সাথে কথা বলিয়ে দেব। আব্বু সবটা জানতে পারলে অবশ্যই তোকে হেল্প করবে। এখন চল। তো ঈশানকে নিয়ে ওর বাসায় চলে গেল। সেদিন রাফিন ঈশানকে ওর আব্বুর সাথে কথা বলিয়ে দিল। ওদের সাথে কথা বলে ঈশান বুঝতে পারলো ওরা খুব ভালো। রাফিনের আব্বু বিষয়টা জানতে পারলে উনি ঈশানকে সাহায্য করতে চাইলো। তখন ঈশান প্রথমে বারণ করলেও তারপর একটা সময় অনেক ভেবেই চিন্তে সিদ্ধান্ত নিল এই দেশের বাইরে চলে যাবে। তাতে একটু ভালো থাকতে পারবে, তার পরিবারের স্বপ্নটা পূরণ করতে পারবে। তো এই ঘটনার পর কয়েকটা দিন নিশি আর ঈশানের খোঁজ খবর নিল না। কিন্তু কলেজে ওর সাথে চেষ্টা করলে ঈশান ওকে এড়িয়ে যাচ্ছিল। ঈশানের সাথে কলেজে ক্যাম্পাসে নিশির যতবারই দেখা হয়েছিল ঈশান ওকে ততবারই ইগনোর করছিল। এই বিষয়টা নিশির বেশ খারাপ লাগে। তো 15 দিনের মধ্যে রাফিনের আব্বু ঈশানের বাইরে যাওয়ার ব্যবস্থাটা করে দেয়। তাই ঈশান শেষ কয়েকটা দিন আর কলেজে যাচ্ছিলই না। এজন্য নিশির মনটা বেশ খারাপ। প্রতিদিনের মতো আজকেও নিশি সেই কলেজে ক্যাম্পাসে বসে আছে। তখন নীলা এসে ওর পাশে বসে আর বলতে শুরু করে, কি রে, মন খারাপ করে আছিস কেন? না, এমনিতেই। এমনিতেই কেউ মন খারাপ করে থাকে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ থাকবে? তুই কি এখনো বুঝতে পারছিস না তুই ঈশানকে কতটা ভালোবাসিস আর ওকে কতটা বেশি মিস করছিস? তুই রাগের বশে ঈশানকে দিনের পর দিন শুধু অপমানই করে গেছিস, কিন্তু ওকে যে নিজের অজান্তে কতটা ভালোবেসে ফেলেছিস সেটা তুই এখনো রিয়েলাইজ করতে পারছিস না। করতে পারবি ও যখন তোর লাইফ থেকে হারিয়ে যাবে না, তখন তুই ঠিক বুঝতে পারবি ও তোকে কতটা ভালোবাসতো আর তুই ওকে কতটা ভালোবাসিস। তুই কি বলছিস? কি আমি ঈশানকে ভালোবাসবো মানে? আর ও আমাকে ভালোবাসবে মানে কি? নিশি, নীলা ঠিকই বলেছে। তুমি যেমন ওকে ভালোবাসো তেমনই ঈশানও তোমাকে নিঃস্বার্থভাবে এই দিনগুলোতে শুধু তোমাকেই ভালোবেসে গেছে। ভাইয়া, তুমি কি বলছো এসব? আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। আসলে কি আপু জানো তো, ভালোবাসার মানুষটা আমাদের কাছে থাকলে আমরা কখনো তার ভালোবাসাটা বুঝতে পারি না। প্লিজ ভাইয়া, একটু খুলে বলো কি হয়েছে। আপু, তোমাদের যখন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে তোমার রাগের কারণে ঈশানের সাথে তোমার বিয়েটা হয়, তখন থেকে ঈশান তোমার প্রতি একটু একটু করে দুর্বল ছিল। তারপর একটা সময় ওই দুর্বলতাটাই তোমার প্রতি ভালোবাসা হয়ে দাঁড়িয়েছে। ও সেটা প্রকাশ করতো না। কিছুদিন আগে আমি ওর থেকে শুনেছি, ও বলছিল তুমি যদি একটাবার ওকে ভালোবেসে ওর কাছে যাও কিংবা ওর কাছে মাপ চাও তাহলে ও তোমাকে মাপ করে দিয়ে নিজের বুকে জড়িয়ে নেবে। কিন্তু ঈশান সেটা প্রকাশ করতে পারিনি। কেন জানো? কারণ ও তোমাদের থেকে নাম যশ আর প্রতিপত্তিতে অনেকটাই ছোট। তাই তোমাকে নিজের করে নেওয়ার মতো কোনো অ্যাবিলিটি ওর নেই। আমি বারবার বলতাম তোমাকে বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য, কিন্তু ও কি বলতো জানো? যে তুমি নাকি ওকে রাগের বশে বিয়ে করেছো আর তুমি ওকে কখনোই ভালোবাসতে পারবে না। ও তোমার ভালোবাসাটা পাওয়ার যোগ্য না। সবটা সময় ও তোমার কাছে নিজেকে ছোট ভেবেই গেছে। কিন্তু তুমি দিনের পর দিন ছেলেটাকে শুধু কষ্ট দিয়ে গেলে, একটাবার বোঝার চেষ্টা করলে না ও কেমন, কিসের জন্য তোমার টর্চারটা এভাবে সহ্য করে গেছে। ও পারতো তোমাকে সবটার জবাব দিতে, কিন্তু সেটা কেন করেনি জানো? কারণ ও কয়েকটা দিনেও তোমাকে ও বড্ড বেশি ভালো ফেলেছে। কারণ এই কয়েকটা দিনে ও তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। কিন্তু আফসোস, তুমি সেটা ওর এতটা কাছে থেকেও বুঝতে পারলে না। রাফি নীলা দুজনেই নিশির মুখের দিকে তাকিয়ে রইল। আরও ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। তখন নীলা বলল, তোর কান্নাই বলে দিচ্ছে তুই ঈশানকে কতটা ভালোবাসিস, কিন্তু তুই ওকে শুধু অপমান করে গেছিস। অনেক করেছিস এরকম পাগলামি। এখনও একটু নিজের ভালোবাসাটা বোঝার চেষ্টা কর। আমি তোকে সেই প্রথম থেকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুই শুধু আমার কথাই শুনছিস না। এখনো সময় আছে, তুই ঈশানের কাছে মাফ চেয়ে নে। দেখিস ও তোকে ফিরিয়ে দিতে পারবে না। নিশি কোনো কথাই বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে অনেকক্ষণ যাবৎ। রাফিন আর নীলা ওকে বুঝিয়ে চলে গেল। তো সেদিন নিশি বাসায় এসে ওদের কথাগুলো বারবার ভাবতে লাগলো। ও কি করবে বুঝে উঠতে পারছিল না।
একবার মনে হচ্ছিল হ্যাঁ সত্যিই ও ঈশানকে ভালোবাসে, আবার পরক্ষণে ওর সাথে করা বাজে বিহেভিয়ারের কথাগুলো মনে পড়ে খুব খারাপ লাগছিল। তাই ঈশানের সামনে যাওয়ার মতো শক্তি আর সাহস নিশি কোনোটাই পাচ্ছিল না। এভাবে আরও 4-5টা দিন কেটে গেল। আর এই কয়েকটা দিনে নিশি পুরো পাগল হয়ে গেছে ঈশানকে না দেখতে পেয়ে। তাই ও আর থাকতেই পারল না। নিশি জানে এর কোনো খোঁজ খবর যদি কেউ দিতে পারে সেটা রাফিন, তাই রাফিনকে সাথেই কথা বলবে বলি ঠিক করে। নিশি ক্যাম্পাসে বসে আছে, তো একটু পরেই দেখলো রাফিন ওর গাড়িটা পার করে তারপর ক্লাসের দিকেই যাচ্ছে। তখন নিশি আর দেরি না করে তাড়াহুড়ো করে এসে সামনে দাঁড়ালো, বলতে শুরু করলো, ভাই তোমার বন্ধু কোথায়? কেন? আমার বন্ধুকে দিয়ে আপনার কি দরকার? অপমান করাটা কি কম হয়ে গেছে নাকি? না এখনো আবার নতুন কোনো নাটক সাজাতে বাকি আছে? সেদিন তো কান্না করার অভিনয়টা খুব ভালোই করলেন। এখন আবার কি অভিনয় করতে চাচ্ছেন বলুন তো? প্লিজ ভাইয়া, তুমি আমার কথাটা একটু শোনো। আমি আর কোনো অভিনয় করছি না। এখন ঈশান যেমন আমাকে ভালোবাসে, তেমনি আমিও ওকে অনেক বেশি ভালোবাসি। প্লিজ তুমি বলো ও কোথায়, আমি ওর সাথে কথা বলবো। আমি এই কয়েকটা দিন ওকে না দেখে থাকতে পারছি না। আমি ওর কাছে মাফ চেয়ে নিব আর নিজের ভালোবাসাটা ভিক্ষা চাইবো। প্লিজ বলো ও কোথায়। ভাইয়া প্লিজ দেখো, তুমি আমার সাথে অন্তত মজা করো না। আমি না হয় রাগের বশে তোমার বন্ধুর সাথে মজা করেছি, ওকে ছোট করার চেষ্টা করেছি, কিন্তু তুমি আজকে অন্তত এরকম মজা করো না। আমি এমনিতেই অনেকটা টেনশনের মধ্যে আছি, ও আমাকে মাফ করবে কিনা সেটা নিয়ে। তার উপরে তুমি আমার টেনশনটা আরো বাড়িয়ে দিও না। দেখো নিশি, তোমার সাথে মজা করার বা তোমাকে টেনশনে ফেলার ইচ্ছা আমার নেই। ঈশান শুধু এই শহর ছেড়ে নয়, এই দেশ ছেড়েই চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে? ও কোথায় চলে যাচ্ছে প্লিজ বলো। তোমার সাথে সেদিন ওই ঘটনার পর ঈশানকে তোমার একটা ফ্রেন্ড ফোন করেছিল, হয়তো তোমাদের কথা মতোই। তারপর তোমার আম্মু তোমার ওই ফ্রেন্ডের কথা শুনে ঈশানকে অনেক খারাপ কথা বলেছে, যার জন্য ঈশান অনেক বেশি কষ্ট পেয়েছে। তাই ও সেদিন ওই শহর ছেড়ে চলে যেতে চেয়েছিল, শুধু আমার রিকোয়েস্টে এখানে থেকে যাই। কিন্তু আমার আব্বু আম্মুর জোরাজুরিতে ও বাইরে যেতে রাজি হয়। কিছুক্ষণের মধ্যেই হয়তো ও দেশের বাইরে চলে যাবে। না না, এ হতে পারে না। ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ তুমি প্লিজ আমাকে ওর কাছে নিয়ে চলো না, নাহলে আমি সারা জীবন ওর কাছে অপরাধী হয়ে যাব। প্লিজ তুমি ওকে আমার কাছে নিয়ে চলো। রাফিন চুপ করে রইল। তখন নিশি কান্না করে করে বলতে লাগলো, প্লিজ ভাইয়া তুমি চুপ করে থেকো না, আমাকে ওর কাছে নিয়ে চলো। আমি একটা বার ওর কাছে মাফ চাইবো, নাহলে সারা জীবন ও আমাকে ঘৃণা করে যাবে। প্লিজ তুমি চুপ করে থেকো না। এর মাঝে নীলা এসে ওদের সব কথা শুনিয়ে বলতে লাগলো, রাফিন, রাগ অভিমান অনেক হয়েছে, এবার চলো ঈশানকে ফেরাতে হবে, না হলে ওইখান থেকে গেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। প্লিজ চলো, আমরা ওর আব্বু আম্মু আর নিশির আব্বু আম্মুকে পরে বোঝাবো, এখন চলো। তো নিশি আর নীলার রিকোয়েস্টে রাফিন ওদের নিয়ে এয়ারপোর্টে চলে আসে। গাড়ি থেকে নেমেই নিশি ঈশানকে খুঁজতে লাগলো। এর মাঝে সবাইকে প্লেনে ওঠার জন্য অ্যানাউন্সমেন্ট হতে লাগলো। ঈশানের ভাবনার অবসান ঘটে অ্যানাউন্সমেন্টে। তখন ও উঠে যখনই সামনের দিকে এগোবে, এর মাঝে কেউ এসে ওকে খুব শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। সাথে সাথে ঈশান স্তব্ধ হয়ে যায় আর বোঝার চেষ্টা করে কি হচ্ছে। এবার নিশি ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দিয়ে বলতে শুরু করে, ঈশান, এই ঈশান, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? প্লিজ তুমি যেও না, আমি ভুল করেছি ঈশান, ভুলের শাস্তি তুমি আমাকে দাও। তাও প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমার প্রতি অন্যায় করেছি, অবিচার করেছি, তার জন্য তুমি সারা জীবন আমাকে কষ্ট দাও। আমার কাছ থেকে আমার কাছে থেকে আমাকে বোঝাও, আমি ভুল করেছি। আমাকে একটা একটা সুযোগ দাও তোমাকে ভালোবাসার মতো। তারপরেও তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি চলে গেলে আমি বাঁচতে পারবো না। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। এবার নিশি ঈশানকে ছাড়িয়ে নিয়ে তারপর ওর দিকে তাকিয়ে রইল। নিশি কান্না করে চেহারাটা পুরো লাল করে ফেলেছে। নিশিকে দেখে ঈশান অনেকটাই অবাক হলো, তাই বলতে লাগলো, তুমি এখানে? হ্যাঁ, আমি। তুমি কি ভেবেছিলে তুমি আমাকে একা রেখে এখান থেকে চলে যাবে আর আমি তোমাকে যেতে দেবো? সেটা কখনোই হতে পারে না। তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। তুমি সব কি বলছো? ঈশ্বর, আমি ঠিকই বলছি। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, আর এই কয়েকটা দিনে সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আজকে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও না, তাহলে আমি একটু একটু করে শেষ হয়ে যাব। সারা জীবন তোমার কাছে অপরাধী হয়ে থাকবো। প্লিজ তুমি আমাকে একটাবার মাফ করে দাও। আমি কথা দিচ্ছি আর আর কখনো এরকম ভুল হবে না। এর মাঝে ঈশানের নিশির করা খারাপ ব্যবহারগুলোর কথা মনে পড়ে গেল। তাই ও 4-5টা ভালো করে দেখতে বলল, তুমি আবার নতুন কোনো নাটক সাজাচ্ছ, তাই তো? দেখো, এসব নাটক সাজিয়ে কোনো লাভ হবে না। ঈশান, আমি আর কোনো নাটক সাজাচ্ছি না। তুমি আমার কথাটা প্লিজ বিশ্বাস করো।
তোমাকে বিশ্বাস করার ইচ্ছে বা কোনো মন মানসিকতা আমার নেই। আমি চাই না তোমাকে বিশ্বাস করে বারবার ঠকতে। আমি নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তাই চেয়েছিলাম তুমি আমাকে যতই কষ্ট দাও, তারপর আমি শুধু তোমাকে ভালোবেসে যাব। আমার মনে হয়েছিল তুমি একটা সময় আমার কষ্টটা বুঝতে পারবে, আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করবে, কিন্তু তুমি সেটা করোনি। এই দুইটা মাস শুধু আমাকে তোমার আব্বু আম্মুর সামনে নয়, এমনকি আমার আব্বু আম্মুর সামনে আর সমাজের মানুষগুলোর সামনে আমাকে ছোট করেছো। তাতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু সেদিন তুমি তোমার ফ্রেন্ডকে দিয়ে এমন একটা নাটক করিয়েছ, যার জন্য তোমার আম্মু আমাকে একটা দুশ্চরিত্র লম্পট ছেলে বলেছিল। জানো তো, গরিবের শুধু সম্মানটাই আছে, কিন্তু সেটা যখন থাকে না, তখন তাদের বাঁচার কোনো মতো ইচ্ছেই জাগে না। কিন্তু তারপরও আমি বেঁচে আছি শুধু আব্বা আম্মুর মুখের দিকে তাকিয়ে। যারা আমাকে সারা জীবন অন্ধবিশ্বাস করে আসতো, তারা এখন আমাকে সামান্য বিশ্বাসটাও করে না, শুধু তোমার জন্য। এখন ওরা আমার সাথে কথা বলে না, এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে বলো? ঈশান প্লিজ আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি, তার জন্য তুমি আমাকে যা শাস্তি দেবে আমি সবটা সহ্য করে নেবো, তাও তুমি আমাকে ছেড়ে যেও না। আমি আর তোমার কোনো নাটকে ভুল করছি না। তুমি যতই আমাকে আটকানোর চেষ্টা করো, পারবে না। আর এখানে তোমাকে কে নিয়ে আসছে? রফিন তো? রফিন, আমি তোকে বারণ করেছিলাম না এদের কিছু না জানাতে? তারপরও কেন এসব জানালি? তোর আমাকে কি ভাবিস বলতো? আমি খেলার পুতুল? খেললি খেললি, না হলে আমাকে ছেড়ে চলে গেলি? ঈশান কথাটা বলেই চুপ করে রইল আর নিশি কান্না করছে। ও কোনো কথা বলছে না। এর মধ্যে আবারও অ্যানাউন্সমেন্ট হতেই ঈশান চলে যেতে গেলে তখন নিশি ওর পাগুলো জড়িয়ে ধরেই কান্না করে দিল আর বলতে লাগলো, তুমি আমাকে যত বড় কষ্ট দাও, তাও প্লিজ ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি চলে গেলে আমি আমি সত্যি একা হয়ে যাব। তোমার যত খুশি আমাকে কষ্ট দাও, তাও আমার কাছে থেকে কষ্ট দাও, তাও ছেড়ে চলে যেও না, তাহলে আমি বাঁচতে পারবো না। আবার পাল ছাড়ো। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। ঈশান নিশিকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ও কিছুতেই ঈশানের পা ছাড়ছিল না। একটা পর্যায়ে ঈশান ওকে জোর করে ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে ওর গালে দুটো থাপ্পড় মেরে দিয়ে বলতে লাগলো, আমি তোর মতো একটা বাচ্চা মেয়ের জীবনও দেখিনি। তুই কি ভেবেছিস এসব নাটক করে সবার সামনে ভালো সাজার চেষ্টা করলেই আমি সেটা বুঝতে পারবো না? সেটা কখনোই হবে না। তুই এখন যতটাই কান্নাকাটি করিস, আমি কখনোই তোর এই নাটকে ভুলছি না। ঈশান আমি কোনো নাটক করছি না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, থাকতে পারবো না তোমাকে ছাড়া। প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে ছেড়ে যদি আজকে চলে যাও না, তাহলে আমি সত্যি মরে যাব। মরে যা, তোর মরে যাওয়াই ভালো। তুই মরে গেলে আমি অন্তত শান্তিতে থাকতে পারবো। তোর এই মানসিক টর্চারটা আমি নিতে পারছি না, জাস্ট অসহ্য মনে হচ্ছে আমার কাছে। ঈশানের কথাই নিশির বুকের ভেতরটা কেঁপে উঠল। আর ও বারবার ভাবতে লাগলো যে শেষ পর্যন্ত কিনা ঈশান ওকে এই কথাটা বলল। কথাগুলো বলেই ঈশান চলে যেতে গেলে এবার নিশি বলতে লাগলো, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি মরে গেলেই হয়তো তুমি একটু একটু শান্তিতে থাকতে পারো। ঈশ্বর, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তুমি জীবনে তো আমার কাছ থেকে কোনো কিছু চেয়েও পাওনি। সারা জীবন শুধু আমার কাছ থেকে কষ্টটাই পেয়ে গেছো, তাই না? আর আজকে তুমি আমার কাছে একটা জিনিস চেয়েছো, আর আমি সেটা তোমাকে দেবো না বলো? যখন জানতে পেরেছি আমি তোমাকে ভালোবাসি, তখন অনেক বেশি দেরি হয়ে গেছে। তোমার সাথে যে বাজে বিহেভটা আমি করেছি, তার জন্য আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না, যতদিন না তুমি আমাকে ক্ষমা করবে। কিন্তু তুমি হয়তো আমাকে কখনো ক্ষমা করবেই না। আমি তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো না। ঈশান, আমি তোমাকে সত্যি অনেক অনেক বেশি ভালোবাসি, কিন্তু তুমি সেটা বিশ্বাস করলে না। আচ্ছা, তুমি আমাকে ছেড়ে যে যদি ভালো থাকতে পারো, তাহলে ভালো থেকো। আজকের পর নিশি আর তোমাকে ভালোবাসি কথাটা বলার জন্য কখনো তোমার সামনে আসবে না। ভালো থেকো। নিশি কথাটা বলেই ওর ব্যাগ থেকে একটা ব্লেড বের করে বাঁ হাতের ওপর রেখে যখনই টান দিতে যাবে তখনই রাফিন ঈশান বলে একটা চিৎকার দেয়। ঈশান পিছনের দিকে তাকায় আর খেয়াল করে নিশি ওর হাতটা কাটতে যাচ্ছে। যখনই নিশি ব্লেডটা চালিয়ে দেবে তখনই ঈশান ওর হাতটা ধরে ফেলে আর নিশি বলতে শুরু করে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি এই জীবন রাখতে চাই। যে জীবনে ঈশান থাকবে না, সেখানে তোমার ভালোবাসাটা থাকবে না, যেখানে সেই জীবনটা আমি রাখবো না। প্লিজ আমাকে ছেড়ে দাও। ঈশান কোনো কথা বলছিল না, পাগলামি করছিল বলে আর কোনো উপায় না পেয়ে আবারও ওকে দুটো থাপ্পড় মেরে দিল। তখন নিশি হাত থেকে ব্লেডটা পড়ে গেল আর ও কান্না করতে লাগলো। আর ঈশান বলল, তুমি পাগল হয়ে গেছো? আমার মতো একটা খ্যাত ছোট হলে ছেলের জন্য কেন এরকমটা করছো? হ্যাঁ, আমি চলে গেলে কি আসে যায় তোমার? ঈশান কথাটা বলে চুপ করে রইল। আর নিশি সাথে সাথে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে দুই হাতে ওর শার্টটাকে খুব শক্ত করে আঁকড়ে ধরে বলতে লাগলো, আসে যায়, অনেক বেশি আসে যায়, কারণ আমি তোমাকে এখন নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমার সাথে অন্যায়গুলো করতে করতে, তোমাকে সবার সামনে ছোট করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি, সেটা নিজেও জানি না। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছি, যার জন্য
আমি তোমাকে এত ভালোবাসার পরেও তুমি সেটা বিশ্বাস করছো না। আমি রাফিন ভাইয়ার থেকে সব শুনেছি তুমি আমাকে কতটা ভালোবাসো, সেটা আমার আর জানতে বাকি নেই। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি যদি আজকে আমাকে ছেড়ে চলে যাও, তাহলে কালকে আমার মৃত্যুর খবরটা জানতে পারবে। তখন তুমি পারবে তো আমাকে ছেড়ে থাকতে? প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু না, আমি তো তোমাকে ভালোবাসি না। আর যদি বাসিও, তাহলে তোমাকে নিজের কাছে রাখার মতো কোনো অ্যাবিলিটি বা শক্তি আমার নেই। আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই, তোমাকে ভালোবাসি, তাই তোমাকেই চাই। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। ঈশান কিছু বলার আগেই ওর আর নিশির আব্বু আম্মু এসে ওদের সামনে দাঁড়ায়। তাই ঈশান মাথাটা নিচু করে নিল। নিশি ওকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। এবার নিশির আব্বু এসে বলতে শুরু করলো, বাবা রে, তুই আমাকে মাফ করে দিস। আমি নিশির এরকম কথাতে তোকে অনেক বাজে ভেবেছিলাম, তোকে অনেক খারাপ কথা বলেছিলাম। সেজন্য হয়তো তুই রাগ করে এভাবে বাসা ছেড়ে চলে যাচ্ছিস। প্লিজ তুই আমাদের ছেড়ে যাস না। আমি তোদের বিয়ে হবার পর থেকে তোকে আমার ছেলে ভাবতে শুরু করেছিলাম, কিন্তু আমার মেয়ে এমন একটা কাজ করবে আমি সেটা ভাবতে পারিনি। বাবারে, তুই আমাদের মাফ করে দিস। আমরা বুঝতে পারিনি তুই এমন কাজ করতে পারিসনি। তখন নিশি যেটা বলেছিল সেটাই আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু কি করব বল, ও এমনভাবে বলল। ও এমনভাবে বললো যে এটাতে তোমরা বুঝে নিলে আমি একটা বাজে ছেলে, আর আমি এমন এক কাজ করেছি যার জন্য তোমরা সমাজের কাছে সবার কাছে ছোট হয়েছ, তাই তো? কি করে পারলে এমনটা ভাবতে? তোমরা না আমাকে অন্ধবিশ্বাস করতে, সেই বিশ্বাসটা না হয় আরেকবার করতে, কিন্তু ওর এমন একটা নাটকে তোমরা আমাকে ভুল বুঝলে। ঈশান, আমি ভুল করেছি, তার জন্য আমি তোমার উপরে রাগ করে দেব। ঈশান, আমি ভুল করেছি, তার জন্য তুমি আমার উপরে রাগ করে থেকো না। দরকার হলে আমাকে আমাকে অনেক শাস্তি দাও, দাও প্লিজ। আমাকে আমাকে ছেড়ে এভাবে চলে যেও না। একটা সুযোগ দাও আমাকে তোমাকে ভালোবাসার। আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। তুমি যদি আমাকে ছেড়ে যাও, তাহলে আমি আমি সত্যি সত্যি মরে যাব। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। না না, তুমি আমাকে অনেক অনেক বেশি ভালোবাসো। যদি নাই বাসতে, তাহলে আমাকে আটকাতে না। প্লিজ ঈশ্বর, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি বলছি আমার ভুল হয়ে গেছে। তুমি যত যত পারো আমাকে কষ্ট দাও, তাই ভাবে আমাকে ছেড়ে যেও না। বাবারে, তুই প্লিজ আমার মেয়েটাকে আর কষ্ট দিস না। আমাদের ভুলের জন্য মাপ চাইছি, তাও প্লিজ তুই আমার মেয়েটাকে কষ্ট দিস না। আমরা ভুল করেছি, তার জন্য আমরা তোর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব, তাও তুই আমার মেয়েটাকে কষ্ট দিস না। ঈশান বাবা, যা হবার সেটা হয়ে গেছে। এখন সবটা ভুলে গিয়ে আবার নতুন করে শুরু কর। আর নিশিমামুনি ভুলটা বুঝতে পেরেছে, তাই আর এসব কথা মনে রেখে কষ্ট পেয়ে লাভ নেই। প্লিজ তুই ওকে মাফ করে দে। ঈশান চুপ করে আছে। তাই নিশি বলতে লাগলো, ঈশান, আমি সত্যি মরে যাব। প্লিজ তুমি আমাকে একটা বার সুযোগ দাও তোমাকে ভালোবাসার। আমি আমি সত্যি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি একটা সুযোগ দিলে আমি তোমাকে আর কোনো অভিযোগ করার মতো সুযোগ দেব না। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও। নিশি ফুপিয়ে ফুপিয়ে উঠছে। নিশির কান্নাটা আজকে ঈশানের মনে হচ্ছে ওর কোনো নাটক করছে না। তাই ঈশান আর রাগ করেই থাকতে পারলো না। ওকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ঠিক আছে, তোমার কথা বিশ্বাস করলাম, আর তোমাকে একটা সুযোগও দিলাম। কিন্তু এটা সেই সুযোগ, তুমি যদি প্রমাণ করতে না পারো তুমি আমাকে কতটা ভালোবাসো, তাহলে আমি সত্যিই তোমাকে ছেড়ে চলে যাব। না না, আমি যেভাবেই হোক প্রমাণ দেবো। দরকার পড়লে নিজের জীবন দিয়ে হলেও তোমাকে প্রমাণ দেবো যে আমি আমি তোমাকে কতটা ভালোবাসি। না না, ওইসবের কোনো দরকার নেই, কারণ আমি চাই না আমার পাগলিটা কষ্ট পাক। এখন কান্না থামো। কি কি রে, বলেছিলাম না, ভুল থেকে যেমন ভালোবাসার সৃষ্টি হয়, তেমনি ঝগড়া থেকেও কিন্তু ভালোবাসার সৃষ্টি হতে পারে। আজকে তো সেটা বিশ্বাস হলো। একদম। নিশি কান্না করেই যাচ্ছে। তাই ঈশান ওকে একটু ধমকের সুরেই বলল, কান্না থামাবে নাকি আমার অন্য ব্যবস্থা নিতে হবে? কি 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 করবো? থামাতে পারছি না তো। ওকে থামাতে হবে না। ঈশান কথাটা বলেই নিশিকে আরও শক্ত করে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। তো আজকের গল্পটা এ পর্যন্তই। আশা করি পরবর্তী গল্প আসা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাবা বাবা বাবা, সেটা ভাঙা দাদা, দাদা সেটা ভাঙা হয়েছে।